19 দিন পর খুলেছে সব অফিস দোকানপাট। রাজধানীতে যানজট, টিকা পেতে 12 ঘন্টা আগে থেকে লাইনে অপেক্ষা রাজধানীবাসীর। করোনায় আরও অর্ধশতাধিক মৃত্যু। পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে না ভারী যানবাহী ফেরি। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের 12 ঘন্টা পরই পরিবর্তন। বহন করবে সক্ষমতার অর্ধেক যান। মহামারীতেও আখাউড়া স্থলবন্দরে রফতানি আয় বেড়েছে 150 কোটি টাকা। চলতি অর্থ বছরে 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবার আশা, ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস। সার্ভার জটিলতায় আটকে আছে প্রবাসীদের পাসপোর্ট সেবা। নবায়ন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে পারছেন না অনেকেই। শ্রমবাজারে মারাত্মক প্রভাব পড়ার শঙ্কা। এবং দেশের পোশাক শিল্পের সম্ভাবনা তুলে ধরতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হলো ফ্যাশন সম্মেলন। অংশ নিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও প্রযুক্তিবিদরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 19 দিনের কঠোর বিধিনিষেধের পর আজ খুলেছে সব অফিস দোকানপাট, চলছে গণপরিবহন। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। আমরা প্রথমে যাচ্ছি তমালের কাছে। তমাল। হ্যাঁ তামিম, আজকে লকডাউন শিথিলের প্রথম দিন এবং যেহেতু সরকারি প্রজ্ঞাপন ছিল যে আজকে থেকে মূলত আসলে সবকিছু খুলে দেওয়া হবে, এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট সহ শুরু করে যে শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে লোকজনের সমাগম বাড়ছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি নিউ মার্কেটে কিন্তু দীর্ঘ 19 দিন পরে মূলত তারা আসলে দোকানপাটগুলো খুলেছেন। এবং যেহেতু সকালবেলা আসলে সেরকম ক্রেতার ভিড় হয় না, এবং যে কারণে কিন্তু যেহেতু 10টায় খুলেছে এই নিউ মার্কেটটি, এবং সে কারণে কিন্তু যারা রয়েছেন দোকানেরা তারা কিন্তু আসলে পণ্যের যে পসরা সেটা কিন্তু আসলে সাজাচ্ছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কিছু ক্রেতা তারা হাসছেন। এবং যেহেতু সরকারি যে আদেশ, সে আদেশ অনুযায়ী সকাল 10টা থেকে সন্ধ্যা বা রাত 8টা পর্যন্ত মূলত খোলা থাকবে এই শপিং মলগুলো, এবং সে কারণে কিন্তু আমরা দেখছি সকাল থেকে তারা কিন্তু আসলে দীর্ঘ 19 দিন পরে তারা আসলে দোকানপাটগুলো খুলে এক ধরনের স্বস্তি তারা কিন্তু প্রকাশ করেছেন। এবং তারা বলেছেন যে ঈদের সময়টিতে যে 8 দিন খোলা ছিল সেখানে তারা কিন্তু ঈদের পরের দিন বা ঈদের দিন তারা কিন্তু আসলে সেই যে বেচা বিক্রি সেখানে তারা কিন্তু করতে পারেননি, এবং যে কারণে তারা কিন্তু আসলে 6 দিন মূলত কেনাকাটা বা সেই বিক্রিটা করেছেন। এবং সেই জায়গা থেকে তারা এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে শুধুমাত্র যে দোকানপাটগুলো খুলেছে তাই না, আমরা কিন্তু এর আগের ফার্ম গেট, কারওয়ান বাজার এবং বাংলা মোটরে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে সব ধরনের যানবাহনগুলো সকাল থেকে চলছে, এবং গণপরিবহনে কিন্তু রাস্তায় প্রচুর রয়েছে, এবং যে কারণে কিন্তু এক ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে। আপনি জানেন সেটা হচ্ছে যে আমরা গত রোববার যে প্রজ্ঞাপনটি পেয়েছি সে অনুযায়ী কিন্তু আসলে দোকানপাট, মার্কেট এবং গণপরিবহন সবগুলোই খুলে গেছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি সকাল থেকে কিন্তু আসলে মানুষের যে চলাচল সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন যে নিউ মার্কেটের যে সকাল সেটি কিন্তু আমরা দেখছি যে আসলে যে দোকানেরা রয়েছেন তারা কিন্তু আসলে বেচা বিক্রি করার জন্য তারা আসলে সেই যে পণ্যের পসরা তারা কিন্তু সেটা কিন্তু নিয়ে তারা হাজির হয়েছেন। তো এই মুহূর্তে আমাদের আর একজন সহকর্মী রয়েছে চিটাগাঙে, ফেরদৌস লিপি। আমরা এখন যাবো সেখানকার খবর জানতে। তমাল, চট্টগ্রামেও কিন্তু সকাল থেকে প্রচণ্ড যানবাহনের চাপ আমরা সড়কগুলোতে দেখছি, এবং যে গণপরিবহন সেই গণপরিবহনের যে সংখ্যাটা সেটা নিয়ন্ত্রণ করতে ট্রাফিক বিভাগকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তবে চাপটা অনেক বেশি ছিল সকাল 8টা থেকে 9:30টার মধ্যে, এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে চট্টগ্রামের যে অফিস পাড়া এবং ইপিজেডের যে রুটগুলো গেছে সেই রুটগুলোতে গাড়ির চাপটা বেশি ছিল। এবং পরিবহনের ক্ষেত্রে যদি আমরা বলি যে গণপরিবহন, সেখানে আমরা দেখেছি যে প্রজ্ঞাপনে যে নির্দেশনা ছিল যে সমান সংখ্যক অর্থাৎ যতটা সিট আছে বাস কিংবা গণপরিবহনগুলোতে তত সংখ্যক যাত্রী নেওয়ার, সেটা আমরা কিন্তু সকালে যেমনটা দেখেছি যে আসলে অতিরিক্ত যাত্রী কিন্তু আমরা গণপরিবহনকে দেখেছি, যেহেতু কর্মস্থলে যাওয়ার একটা চাপ ছিল। তবে সেই সংখ্যাটা কিন্তু এখন কমে আসছে। বাসগুলোতে পরিমাণটা কিন্তু আমরা দেখছি যে সিটে বসেই কিন্তু যাত্রী নেওয়া হচ্ছে, এবং এই ক্ষেত্রে প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে যেন গণপরিবহন বা রাস্তায় যে মানুষজন আছে তারা যেন অন্তত স্বাস্থ্যবিধি মেনে চলে, অর্থাৎ মাস্ক পরে এবং সামাজিক দূরত্বটা যেন রাখে, সেজন্য কিন্তু তারা চেষ্টা করছে। তবে অন্যান্য বারের চেয়ে কিন্তু আমরা দেখেছি যে এখন মাস্ক পরার সংখ্যা কিন্তু আমরা রাস্তায় বেশি দেখছি। তবে নিম্ন আয়ের কিংবা স্বল্প আয়ের যে জনগণ রয়েছে তাদের মাস্ক পরা এখনও অনেকটুকু কম। এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে তারা হয়তো মোবাইল কোড কিংবা যে জরিমানার বিষয়টা সেদিকে যাবে। এবং আপনি জানেন যে মার্কেট কিংবা শপিং মল খোলার একটা নির্দেশনা আছে, সকাল থেকে রাত 8টা পর্যন্ত শপিং মলগুলো খোলা থাকবে এবং যে হোটেল রেস্তোরাঁগুলো আছে সেই হোটেল রেস্তোরাঁগুলো কিন্তু রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এবং এক্ষেত্রে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যেন নির্দিষ্ট সময়ে শপিং মল এবং হোটেলগুলো যেন বন্ধ রাখে, সেজন্য তারা কঠোর একটা মনিটরিংয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। তামিম। চট্টগ্রামের টাইগার পার্কস এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি এবং তারও আগে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। কঠোর বিধিনিষেধ শেষে আজ থেকে দূরপাল্লার যান চলাচল শুরু হওয়ায় রাজধানীতে ফিরছে মানুষ, আবার অনেকে শহর ছেড়ে ছুটছেন বাড়ির পানে। ভোর থেকেই পাটুরিয়া দৌলদিয়া ঘাটে ভিড় করেন যাত্রীরা, বাড়ি যেতে পেরে স্বস্তিতে তারা। বেলা গড়ার সাথে সাথে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে চলছে যানবাহন। এছাড়া অন্যান্য মহাসড়কেও যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে অনেকের মাঝেই ছিল না স্বাস্থ্যবিধি মানার বালায়। স্বাস্থ্যবিধি এখনো মানা হচ্ছে না ঠিক মতো ভালো করে, করোনা বাড়ার একটা আশঙ্কা আছে। গাড়িতে সব লোকজন দাঁড়ায় দাঁড়ায় অনেক লোক উঠছে বা ওইরকম ভাড়াও বেশি নেয় নাই। জামজটের মধ্যে পড়ে আছি, খুব অসুবিধার মধ্যে আছে। কাঁচামাল লোড গাড়িতে, পার্টিতে বারবার ফোন দিচ্ছে। মানিকগঞ্জ পার হয়েই জাম, এই জাম এইখানে এসে যে কিছুক্ষণ আগে এসে পৌঁছাইলাম এখানে, কিন্তু টিকিটের কোনো ব্যবস্থা নাই, ফেরিও বাড়ায় নাই। করোনার টিকা নিতে 12 ঘন্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে গতকাল সন্ধ্যা থেকেই মানুষের লাইন। মডার্নার প্রথম ডোজ পেতে হাতে সময় আছে মাত্র 2 দিন। তাই তো এখনও যারা প্রথম ডোজ নিতে পারেননি তাদের ভিড় কেন্দ্রের বাইরে। তবে রাতভর অপেক্ষা করেও টিকা পাওয়ার অনিশ্চয়তা ছিল অনেকের মাঝে। আগে কালকে আসছিলাম, সিরিয়াল পাইনি, এসে ঘুরে গেছি। পরে আবার আজকে 10টার দিকে আসছি। 10টায় আসি যদি টিকা পাই সকালবেলা। 70 বছর বয়সী ফিরোজা খাতুন এর আগে 2 দিন এসেও পাননি টিকা, তাই তো কেন্দ্র খোলার প্রায় 12 ঘন্টা আগে এসে নিয়েছেন অবস্থান। তার মতো আরও শত মানুষ এসেছেন রাজধানীর ধানমন্ডির ভূতের গলি টিকাদান কেন্দ্রে। কেউ সন্ধ্যা 7টায় বা 9টায়, কেউ বা তারও আগে। এখানে যদি আগে না আসি তাহলে তো পরে এসে পাবো না। আর এখানে দেখতেছি, এই কয়দিন ধরে শুনতেছি যে রাত্রের 11টায় 10টায় সিরিয়াল ধরে রাখতে হয়। এই জন্য রাত্রের 12টা বাজে এসে সিরিয়াল দিছি যাতে সময় মতো টিকাটা দিতে পারি। প্রথম দিন আসছিলাম হইলো আপনার ভোর 5টায়, এসে সিরিয়াল পাইনি, চলে গেছি। এই গতকাল আসছিলাম আবার ভোরের 3টার দিকে, এসে সিরিয়াল পাইনি, আজকে সন্ধ্যা 10টার দিকে আসছি। যদি আমরা 9টার দিকে এনে রাত্রে না বসে থাকি তত আমরা সকালের টিকা দিতে পারতাছি না, ফিরে যেতে হইব আবার। লুডু খেলে বা গল্প করে বা চা খেয়ে কাটছে সময়। এই কেন্দ্রে প্রতিদিন দেয়া হচ্ছে 350 মডার্নার টিকা। সে তুলনায় আগ্রহের সংখ্যা কয়েক গুণ বেশি থাকায় টিকার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন আগতরা। প্রতিদিন তো 350 টিকা দেয়, বেশি মানুষ দিতে পারে না। এখানে দেখা যায় 1000-এরও বেশি লোক হয়ে যায়। টিকাটা যদি আরো বেশি থাকতো আরো বেশি দিত। টিকার পরিসংখ্যাটা একটু বাড়িয়ে দেয়, আমার মনে হয় যে আমাদের সাধারণ পাবলিক যারা আছে তাদের জন্য সুবিধা হবে। 7 আগস্ট থেকে ব্যাপক ভিত্তিক টিকাদান শুরুর পর থেকে নিবন্ধন ছাড়াই টিকা নেয়ার সুযোগ থাকায় প্রতিদিনই অনেককে ফিরতে হয় ভ্যাকসিন না পেয়ে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। গণটিকা ক্যাম্পেইনে কর্মসূচির 5ম দিনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী তেজগাঁও এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাশেদ।
তামিম, আমার পেছনে যে লাইনটি দেখছেন এটি কিন্তু আসলে কেন্দ্রের ভিতরে লাইন, অর্থাৎ যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি, যে তেজগাঁও আদর্শ সরকারি স্কুল অ্যান্ড কলেজ, এখানে ভেতরে দুটি কক্ষে টিকা দেওয়া হচ্ছে, একটি কক্ষে পুরুষ এবং একটি কক্ষে মহিলা। এবং এই যে মহিলাদের লাইনটি দেখছেন, এখানে কিন্তু আসলে আমরা যেটি দেখলাম যে গণটিকা কার্যক্রমে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পুরুষ মহিলা মিলিয়ে 350 ডোজ টিকা প্রতিদিন দেওয়া হচ্ছে। এবং তারই অংশ হিসাবে আমরা দেখেছি যে সেই গতকালকে সন্ধ্যা বা রাত থেকে এখানে অনেকে অপেক্ষা করছেন, কিন্তু সকালে আমরা দেখলাম 9টার থেকে যখন শুরু হয় 10:30 নাগাদে কিন্তু আসলে অনেকেই টিকা দিতে ভিতরে চলে আসার পরে এখানে বাইরে কিন্তু আমরা যেটি দেখেছিলাম গত সংবাদেও, যে বাইরে কিন্তু একটা বিশাল মানুষ তখনও অপেক্ষা করছিলেন, কিন্তু এত মানুষ যে টিকা দিতে পারবেন না সেটি কিন্তু অনুমান করা যাচ্ছিল। এবং এরই মধ্যে এই টিকাদান কর্মসূচি এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন তারা বেছে বেছে 350 জনকে নিয়ে বাকিদের কিন্তু বলে দিয়েছেন আজকে আর টিকা দেওয়া হবে না। সেক্ষেত্রে কিছুক্ষণ আগেও দেখেছি আমরা যে এই স্কুলের বাইরে যারা রয়েছেন অপেক্ষমান তারা ক্ষোভ ঝেড়েছেন, যদিও এখানে যারা স্কুল কর্তৃপক্ষ বা এই টিকাদানের সঙ্গে যারা রয়েছেন তারা লাইনে আজকে যারা ছিলেন তাদের যে কার্ডগুলো, এনআইডি কার্ডের যে কপি, সেই কপিটি তারা রেখে দিয়েছেন। এবং যার ফলে আগামীকালকে এরা যখন আসবেন তারা আসলে এসে তাদের নাম ধরে ডেকে তাদের টিকা দেওয়া হবে। অর্থাৎ সাধারণ মানুষের যে ভিড় বা টিকা দেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে। বিশেষ করে এই টিকাদান কর্মসূচি সরকারের যে উদ্দেশ্য সেটি ছিল মূলত প্রান্তিক জনগোষ্ঠী বা একদম নিম্ন আয়ের মানুষ বা নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনা, অর্থাৎ যারা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারছিলেন না বা সুরক্ষা ওয়েবসাইটের আওতায় আসতে পারছিলেন না তাদেরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা। কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে এসে কিন্তু আমরা সেটির প্রতিফলন দেখতে পাচ্ছি, অর্থাৎ সরকারের যে নির্দিষ্ট লক্ষ্য সেটি যে পূরণ হচ্ছে, যদিও সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সেটি কিন্তু বোঝা যাচ্ছে, কারণ সেই প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যাই কিন্তু এই লাইনে বেশি। আমরা জানি কিন্তু পাশাপাশি কিন্তু যে যারা ওয়েবসাইটে নিবন্ধন করছেন, তাদের যে প্রক্রিয়া, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে তাদের কাছে মেসেজ আসছে এবং সেই মেসেজের মাধ্যমে তারা নির্দিষ্ট দিনে কেন্দ্রে গিয়ে টিকা পাচ্ছেন, অর্থাৎ স্বাভাবিক যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। কিন্তু পাশাপাশি এই যে একটি নির্দিষ্ট শ্রেণীকে এই টিকাদানের আওতায় আনার সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটি কিন্তু আমরা দেখছি যে সেটি কিন্তু সেই গতিতেই আগাচ্ছে, অর্থাৎ সেই জনগোষ্ঠীর মানুষই কিন্তু আমরা দেখছি বেশি। তবে যে বিষয়টি লক্ষণীয়, এখানে যারা রয়েছেন তারা বারবারই বলছেন যে অনেকক্ষণ লাইনে ধরে আসে, 3 দিন 4 দিন পরেও কেউ কিন্তু টিকা দিতে পারছে, 3 দিন পরেও এসে। কারণ হচ্ছে গিয়ে যে টিকার স্বল্পতা, তো সেটি মেনে নিয়ে আসলে এই চালিয়ে যেতে হবে। তবে সাধারণ মানুষের দাবি কেন্দ্রগুলোতে যে এই গণটিকা দেওয়া হচ্ছে সেখানে কেন্দ্রগুলোতে যেন টিকার পরিমাণটি আরেকটি বাড়িয়ে দেয়, তাহলে আসলে আরও বেশি মানুষ এর আওতায় আসতে পারবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। তামিম। গণটিকা ক্যাম্পেইনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের ধারণ ক্ষমতা শেষ। পাইপলাইনে জমে আছে হাজারো পাসপোর্ট। এই সংক্রান্ত কোনো সেবাই দিতে পারছেন না মালয়েশিয়া, সিঙ্গাপুর, লেবানন সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা। পাসপোর্ট নবায়ন না হওয়ায় বিদেশে যেতে পারছেন না দেশে থাকা শ্রমিকরাও। শিগগিরই সার্ভার জটিলতা দূর না হলে বিদেশের শ্রমবাজারে মারাত্মক প্রভাব পড়ার শঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। রিপোর্ট মার্জিয়া মোমর। 11 মাস ধরে আগারগাঁওর পাসপোর্ট অফিসে চক্কর কেটেও নিজের পাসপোর্টের মেয়াদ নবায়ন করতে পারেননি মালয়েশিয়া প্রবাসী শ্রমিক ইলিয়াস হোসেন। তার অভিযোগ, যতবারই তিনি যান বলা হয় কাজ চলছে। গত বছরের সেপ্টেম্বরের 30 তারিখে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি। আজ পর্যন্ত আমার পাসপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে। তো ওদের কাছে এই পর্যন্ত কম হলেও 50 বার গেছি, ওরা শুধু বলে প্রসেসিং হচ্ছে, কখনো বলে সার্ভারের প্রবলেম। একই অভিযোগ মালয়েশিয়া, ওমান, লেবানন ও মালদ্বীপে অবস্থানকারী প্রবাসী শ্রমিকদের। পাসপোর্ট নবায়ন করতে না পারায় মালয়েশিয়ায় অনিবন্ধিত হাজারো শ্রমিক দেশটিতে চলমান বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। পারছে কোনো বাইরে যাতে, না পারছে কোনো জায়গায় করতে, কাজ কাম নাই, 3 মাস বসে আছে। হাজার হাজার বাংলাদেশি এখন বর্তমানে পাসপোর্টের কারণে আমরা অবৈধ হয়ে পড়ছি।
প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট সেবা না পাওয়ার কারণ হিসেবে মালয়েশিয়া, লেবানন ও মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন আলাদা চিঠি ইস্যু করে জানায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের ধারণ ক্ষমতা শেষ হওয়াতেই এমন অবস্থা। সার্ভারের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেখানকার প্রবাসী শ্রমিকদের দেয়া যাবে না কোনো সেবা। পরিস্থিতি উদ্বেগজনক স্বীকার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সার্ভারের এই সমস্যা সমাধান করতে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছেন তারা। পাসপোর্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি, আমরা মৌখিকভাবে করেছি এবং লিখিতভাবেও আমরা দিয়েছি এবং আবার দেব তাদের সাথে, যে আমাদের কর্মীরা যেখানে আছে দেশে কিংবা বিদেশে তারা যেন কোনো ধরনের পাসপোর্ট সমস্যায় না পড়ে। জটিলতা শিগগিরই সমাধান না হলে বিদেশে শ্রমবাজারে মারাত্মক প্রভাব পড়ার শঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। এই যে পাসপোর্টের না পাওয়ার কারণে তাকে এই ধরনের সংকটে ভুগতে হচ্ছে, এর দায়টা আসলে কে নেবে? কি কারণে এই সংকটটা হলো? বিষয়টি নিয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংস্থাটির প্রধান কর্মকর্তার কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে ষাটোর্ধ্ব বয়সী নন গ্রাজুয়েট প্রবাসীদের জন্য আকামা নবায়ন ফি আগের চেয়ে কমানোর প্রস্তাব দিয়েছে সেদেশের মন্ত্রিপরিষদ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। কুয়েতে বসবাসরত ষাটোর্ধ্ব নন গ্র্যাজুয়েট প্রবাসী শ্রমিকদের আকামা নবায়নের ফি ২,০০০ কুয়েতি দিনার থেকে কমিয়ে ৫০০ দিনারের প্রস্তাব করেছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস বরাতে জানা যায়, কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডক্টর আবদুল্লাহ আল সালমান দেশটির জনশক্তি কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের কাছে এই প্রস্তাব দিলে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় তারা। পাশাপাশি এই ইস্যুতে সুবিধাভোগীদের জন্য স্বাস্থ্য বীমা বাবদ ৫০০ কুয়েতি দিনার ফি নির্ধারণের সুপারিশও করা হয়। এদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। যাদের বয়স ৬০ বছরের হয়ে গেছে তাদের জন্য ২,০০০ দিনার ধার্য করছিল, তা কমিয়ে এখন বর্তমানে ৫০০ দিনার ধার্য করা হয়েছে। আমাদেরকে আগামী ৫০০ দিনার করবো, ইয়াতে কুয়েত সরকারে ধন্যবাদ জানাই। বর্তমানে কুয়েতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭৫ থেকে ৮০ হাজার ষাটোর্ধ্ব প্রবাসী শ্রমিক কর্মরত আছেন। এর আগে প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থন পেলেও পরে কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হয়নি। সময় সংবাদ, কুয়েত। করোনা মহামারীতেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগের চেয়ে গত অর্থ বছরে রফতানি আয় বেড়েছে ১৫০ কোটি টাকা। ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টদের আশা, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চলতি অর্থ বছরে রপ্তানি আয় ১,০০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। জুয়েল রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্যে রিপোর্ট। ২০১০ সালে প্রতিষ্ঠিত আখাউড়া স্থলবন্দর দিয়ে ঘোষিত প্রায় সব ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়। তবে কাঁচা পণ্য সহ মাত্র ৪১টি পণ্য আমদানির অনুমোদন রয়েছে। ২০১৭ সালে ত্রিপুরা রাজ্যের সাথে অন্য রাজ্যের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলে অভ্যন্তরীণভাবে নিজ দেশে পণ্য পরিবহনের সুযোগ পায়। এতে বেশ কিছু পণ্য রপ্তানি বন্ধ হলে বাংলাদেশের বাণিজ্যে অনেকটা ভাটা পড়ে। তবে মাছ, ভোজ্য তেল, তুলা, প্লাস্টিক জাতীয় পণ্য রপ্তানি অব্যাহত থাকে। ফলে করোনা মহামারীতেও গত ৫ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রপ্তানি আয় বেড়েছে কয়েক গুণ। এতে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। অন্যদিক দিয়ে বন্দরের কার্যক্রম ব্যাহত হইলেও আমাদের বন্দরের কর্মতৎপরতা বেড়ে গেছে। মাল নিতে এবং পণ্য নিতে অনেক সহজ এবং এই চাহিদার জন্য আমরা এই পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি। রুই, মিখরা, ঘাস কাপ এগুলো মাছ সবচেয়ে বেশি যায়। ওখানে চাহিদা আছে মোটামুটি ভালো। কোভিডকালীন সময় যদি পার হয় ইনশাল্লাহ আমাদের রপ্তানি আরও বাড়বে। এবছর তো প্রায় আমাদের ৭০০ কোটি টাকা ওভার হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে রপ্তানি আয় আরও বৃদ্ধি পেত বলে অভিমত কর্মকর্তাদের। আমরা আশা করছি অন্তত কমপক্ষে ১,০০০ কোটি টাকার পণ্য আমরা রপ্তানি করতে পারবো। করোনা কারণে পূর্ণ হয়নি। নিষিদ্ধ পণ্য ব্যতীত রেখে সকল পণ্য আমদানির পারমিশন দেওয়া হয়, তাহলে এখানে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই অবস্থায় রপ্তানি আয় আরও বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় জেলা প্রশাসন। সার্বক্ষণিক প্রচেষ্টা চালান কিভাবে পণ্যের বহুমুখীকরণ করা যায়। রপ্তানি কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমাদের অব্যাহত আছে। নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সকল পণ্য আমদানির সুযোগ দেওয়া হলে স্থলবন্দরটি আরও চাঙ্গা হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
সন্ধ্যা ৬টার পর কর্তৃপক্ষ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পচনশীল পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। পণ্য খালাস করতে না পেরে গরমে নষ্ট হচ্ছে অধিকাংশ পণ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় রয়েছেন সহকর্মী আজিজুল হক। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আজিজুল, ধন্যবাদ তামিম আপনাকে। যে বেনাপোল বন্দরে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য চলমান করোনা পরিস্থিতির মধ্যেও কিন্তু সরকার সেটি বিধিনিষেধ আওতামুক্ত থাকায় কিন্তু সেই আমদানি এবং রপ্তানি বাণিজ্য সচল রেখেছে। ফলে প্রথম থেকে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের যে আমদানি এবং রপ্তানি সেটি কিন্তু চলছে। তবে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় তার একটি বড় অংশ কিন্তু খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল, এবং এই কাঁচামাল প্রতিদিন প্রায় 40 থেকে 50 ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে থাকে। তবে সাম্প্রতিক যে সমস্যা দেখা দিয়েছে যে সন্ধ্যা 6টার পর কাস্টম কর্তৃপক্ষ যে কাঁচামালের যে শুল্কায়ন কার্যক্রম সেটি কার্যক্রম বন্ধ রাখায় কিন্তু সন্ধ্যার পর ব্যবসায়ীরা পণ্য খালাস নিতে পারছেন না। ফলে বেনাপোল বন্দরে মাছ, টমেটো সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য কাঁচামালের ট্রাক আটকা পড়ে আছে। আমরা প্রাথমিকভাবে বেনাপোল স্থলবন্দরে এসে খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বেনাপোল বন্দরে প্রবেশ করে, এবং এর আগে সন্ধ্যার পরেও কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত কাঁচামাল বন্দর থেকে খালাস দিতেন। তবে সাম্প্রতিক যে সমস্যা হয়েছে, কিছু ব্যবসায়ী আছেন যারা এই অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত, এবং তারা এই সন্ধ্যার পরে মিথ্যা ঘোষণায় যে সমস্ত মালামাল সেই মালামাল আমদানি করে থাকেন এবং সরকারের রাজস্ব ফাঁকির চেষ্টা করে থাকেন। সাম্প্রতিক কাস্টমসের এই অভিযোগের কারণে কাস্টম কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করেছেন, এবং সন্ধ্যা 6টার পরে কাস্টমসের যে শুল্কায়ন কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করে রেখেছেন। আমরা কথা বলছি সাধারণ ব্যবসায়ীদের সাথে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন, যারা দুর্নীতির সাথে জড়িত সে সমস্ত সিএনডি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যারা সাধারণ ব্যবসায়ী, সেই সাধারণ ব্যবসায়ীরা যেহেতু যারা সাধারণ ব্যবসায়ী তারা যেন সরকারি যে বৈধ সুযোগ সুবিধা আছে সে নিয়ে যেন মালামাল ছাড় করতে পারে সে ব্যবস্থা যেন কাস্টম কর্তৃপক্ষ করে। আমরা কথা বলেছি কাস্টম কর্তৃপক্ষের সঙ্গে। কাস্টম কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে সাম্প্রতিক কয়েকজন ব্যবসায়ী আছেন যারা মিথ্যা ঘোষণায় কিছু বাড়তি পণ্য নিয়েছেন এবং তারা যে পণ্যের অতিরিক্ত শুল্ক সেটি পরিশোধ করেননি। ফলে এখন থেকে সন্ধ্যা 6টার পরে যে শুল্কায়ন কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়েছে। তো বেনাপোল আমার কাছে এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সন্ধ্যা 6টার পরে যে শুল্কায়ন কার্যক্রম বন্ধ তার সর্বশেষ তথ্য। বেনাপোল বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। ইলিশের সয়লাব কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। পন্টুনে জায়গা না পেয়ে রাখা হচ্ছে খোলা মাঠে। সরবরাহ বেশি হওয়ায় দাম কিছুটা কমেছে। এই মুহূর্তে অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, ইলিশ আর ইলিশ, পুরো কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এখন ইলিশে ভরপুর। আজকে প্রায় 50 মেট্রিক টনের অধিক ইলিশ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইতিমধ্যে অবতরণ করা হয়েছে। একটু যদি দেখাতে চাই, পুরো মৎস্য অবতরণ কেন্দ্র 2টি পল্টুন রয়েছে। 2টি পল্টুনে ইলিশ রাখার জায়গা না পেয়ে সবশেষ যে খোলা মাঠটি রয়েছে সেই খোলা মাঠে এখন ইলিশগুলো রাখা হয়েছে, যার কারণে ইলিশ প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে ইলিশ রাখাতে অনেকটাই মাছের ক্ষতি হচ্ছে বলে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অভিযোগ করেছেন। আমরা সকাল থেকে দেখেছি কক্সবাজার বাঁকখালী নদী ঘাটে শত শত ট্রলার ভিড়ছে এবং সেই ট্রলারে যে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে তারা ফিরছে, এবং ঘাটে ফেরার পর ছোট ছোট ডিঙ্গি নৌকা করে এসব ইলিশ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ঘাটে রাখা হচ্ছে। আমরা যারা জেলেরা রয়েছেন জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছে এখন তারা সাগরে যেহেতু মাছ শিকার করতে যাচ্ছেন এবং সাথে সাথে তারা জাল ফেলতে বড় বড় ইলিশ দেখা পাচ্ছে, এবং যেটি অতীতে এত বড় বড় ইলিশ আগে দেখেনি বলে যারা জেলেরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখন যদি দেখতে পান যে মৎস্য অবতরণ কেন্দ্রে খোলা মাঠ, সেই খোলা মাঠে হাজার হাজার ইলিশ রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে মৎস্য অবতরণ কেন্দ্রের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন, 2টি পল্টুন রয়েছে, সে 2টি পল্টুনে পর্যাপ্ত ইলিশ রাখার পর আর যে বাকি অংশে রয়েছে খোলা মাঠ, সে খোলা মাঠে প্রায় 40 মনের অধিক রাখা হয়েছে। যেহেতু ইলিশের যে সয়লাভ, সেহেতু ইলিশের মূল্য আমরা গত 3 দিন আগেও যেটা দেখেছি সর্বোচ্চ মূল্য
1,65,000, সেটি কিন্তু আজ এসে সেটি অনেকটাই কমে গিয়েছে। আজ বিক্রি হচ্ছে 1,01,000 ইলিশ বিক্রি হচ্ছে 1 লাখ এবং 1,05,000 টাকায়। তবে ব্যবসায়ীরা বলছেন যেভাবে ইলিশ আসছে সেহেতু আগামী কয়েকদিনের মধ্যে ইলিশের মূল্য আরও অনেকটাই কমে যেতে পারে। আমরা যারা ব্যবসায়ীরা রয়েছেন কিংবা ট্রলার মালিকরা রয়েছেন তারা যে বিষয়টি বলছে 65 দিন বন্ধ এবং 2 দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছের যে বিপুল পরিমাণ মাছ পাওয়ার আশা ছিল সেই মাছ কিন্তু পর্যাপ্ত যারা জেলে রয়েছে জেলেদের জালে ধরা পড়ছে, যার কারণে একদিকে যেমন জেলেরা খুশি, অন্যদিকে ট্রলার মালিক এবং যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তারা খুবই খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছে গত 5 দিনে প্রায় 300 মেট্রিক টনের অধিক মাছ মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সবশেষ খবর। পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে সমস্যায় পড়েছেন কুড়িগ্রামের চাষিরা। এ সময়ে গত বছরের তুলনায় 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হয়েছে। উজানের ঢল না আসায় হয়নি বন্যাও। ফলে নিম্নাঞ্চল সহ খাল বিলে পাট জাগ দেওয়ার মতো পানি নেই। সঠিক সময়ের মধ্যে পাট কেটে জাগ দিয়ে ঘরে তোলা নিয়ে সংশয়ে পড়েছেন অনেক চাষিও। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবিতে রিপোর্ট। বর্ষাকাল শেষ হতে চললেও পানি নেই কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ 16টি নদ নদীতে। কম হয়েছে বৃষ্টিপাতও। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী গত বছর জুন জুলাই মাসে 1281 মিলিমিটার বৃষ্টি হলেও এবছর হয়েছে মাত্র 459 মিলিমিটার। ফলে পানির অভাবে পাট জাগ দিয়ে ঘরে তোলা শেষ করতে পারেননি চাষিরা। হেক্টর প্রতি গড়ে 2.2 মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে। সঠিক সময়ে আমনাবাদ শুরুর জন্য পাট কেটে দূরের খালি নিয়ে পাট জাগ দিচ্ছেন চাষিরা। পানি নাই, পাট ভিজামু, পানি নাই। পাট কাটছি কোনো রকম কাটিয়ে নদী জাগ দিছি, এখন বৃষ্টি নাই, এখন ও আগাতে পাচ্ছি না। পাট কাটিতে জাগ দেবো তাও পাই না। কত কষ্ট করি এই পাট নিয়ে যা বহু দূরে দূরে নিয়ে ফেলাচ্ছি। বিকল্প পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। রিবন রেটিং পদ্ধতি অবলম্বন করে পাটের আঁশ ছড়িয়ে নিয়ে শুধুমাত্র আঁশটাকে জাগ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে কুড়িগ্রামে 19,980 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তার মধ্যে 15,000 হেক্টর জমির পাট কাটা হয়েছে বলেও জানিয়েছে জেলা কৃষি বিভাগ। সময় সংবাদ, কুড়িগ্রাম। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বজুড়ে পোশাক উৎপাদনের মিলন মেলা ম্যাজিক লাস ভেগাস 2021 অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী ও প্রযুক্তিবিদরা। 3 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয় 9 আগস্ট। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ম্যাজিক লাস ভেগাস 2021 মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিস্তৃত পোশাক শিল্প ও ফ্যাশন বিষয়ক সম্মেলন। প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্ট মাসে দুবার আয়োজন করা হয় পোশাক ও ফ্যাশনের নতুন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীর। ব্যবসায়িক উন্নয়ন ও ফ্যাশন জগতে নতুনত্বের খোঁজে প্রতি বছর যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিখ্যাত লাস ভেগাস শহরে আয়োজন করা হয় এই সম্মেলনের। এতে দেশি বিদেশি ব্যবসায়ীরা অংশ নেন। আমরা এবার খুব ভালো সাড়া পেয়েছি। সো এটা বাংলাদেশের জন্য একটা গুড নিউজও বটে। সো এটা আমাদের জন্য একটা সাফল্যতা বয়ে আনবে বাংলাদেশের জন্য। আমি বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি আছেন তাদেরকেও বলবো আপনারাও যদি আপনাদের বুথগুলো নেন তাহলে আমাদের কান্ট্রির যে প্রেজেন্টেশনটা আরও সুন্দর হবে। নতুন নতুন ব্র্যান্ড ও ডিজাইনের সাথে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন, সংযোগ সহজতর ও শক্তিশালীকরণ ছাড়াও খুচরা বিক্রেতা ও ক্রেতারাও অভিজ্ঞতা নিতে আসেন এই প্রদর্শনীতে। সুযোগ আছে নেটওয়ার্কিং বাড়ানোরও। শিল্প বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার ও প্রযুক্তিবিদ এমনকি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশের পোশাক শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন এই প্রদর্শনীতে। কোভিড-19 কারণে 2 বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো পোশাক ও ফ্যাশন শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজন ম্যাজিক 2021 লাস ভেগাস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টার থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 19 দিন পর খুলেছে সব অফিস দোকানপাট। রাজধানীতে যানজট, টিকা পেতে 12 ঘন্টা আগে থেকেই লাইনে অপেক্ষা। করোনায় আরও 1.5 মৃত্যু। পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে না ভারী যানবাহী ফেরি। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের 12 ঘন্টা পরই পরিবর্তন। বহন করবে সক্ষমতার অর্ধেক যান।
এবং সার্ভার জটিলতায় আটকে আছে প্রবাসীদের পাসপোর্ট সেবা। নবায়ন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে পারছেন না অনেকেই। শ্রমবাজারে মারাত্মক প্রভাব পড়ার শঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।